বাহমনি রাজ্যের ধ্বংসের কারণ ও অভ্যন্তরীণ ব্যবস্থা সম্পর্কে। বাহমনি রাজ্য কয়েকটি তরফ সরকার ও পরগনা গ্রামে বিভক্ত ছিল। ওই যে আমি এক্ষুনি বললাম যে বাহমনি রাজ্য শাসন কার্য ঠিকঠাকভাবে চালনা করার জন্য সুলতান কী করেছিল, বাহমনি রাজ্যকে কয়েকটা পার্টে বিভক্ত করেছিল। মানে এই ধরো বাহমনি রাজ্য এত বড়, এর থেকেও বড় ছিল, তো এটাকে পার্টে পার্টে তিনি ডিভাইড করেছেন। ঠিক আছে, ডিভাইড করে এখানে প্রত্যেকটা জায়গায় একজন করে শাসনকর্তা নিয়োগ করতেন, একজন করে শাসনকর্তা তিনি নিয়োগ করতেন। ঠিক আছে, যাতে এনারা পুরো সিস্টেমটা চালনা করে এবং এখানকার সমস্ত তথ্য রাজা, যিনি কিনা সর্বেসর্বা মানে সুলতানদের কাছে সমস্ত তথ্য খুঁটিনাটি সব কিছু সুলতানদের কাছে প্রেরণ করতেন। ঠিক আছে, শাসনকর্তারা সমস্ত কিছু সুলতানদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকতেন। এমনকি এই প্রদেশগুলোকে আরও ঠিকঠাকভাবে চালনা করার জন্য যা যা প্রয়োজন সেগুলোও কিন্তু এই যে শাসনকর্তারা সুলতানদেরকে বলতেন। তো শাসনকর্তাদের বিভিন্ন নাম ছিল। আগে জেনে নেব প্রদেশগুলোকে যে ডিভাইড করা হলো, এই প্রদেশগুলোকে কী কী বলা হতো। বাহমনি রাজ্য কয়েকটি তরফ সরকার, পরগনা ও গ্রামে বিভক্ত ছিল। প্রথম হচ্ছে তরফ, একটু বড় জায়গা, তারপর ছিল সরকারে বিভক্ত ছিল পরগনা আর গ্রাম। ঠিক আছে, প্রদেশগুলোর এক একটা নাম। এই প্রদেশগুলোতে বিভক্ত ছিল তরফ বা প্রদেশের শাসনকর্তাকে বলা হতো, মানে তরফ বা এই প্রদেশের যারা শাসন করতেন, এই শাসনকর্তাদের নাম কি ছিল, তরফদার। ঠিক আছে, এই প্রত্যেকটা যে আলাদা আলাদা জায়গা তৈরি হলো, এই আলাদা আলাদা জায়গাগুলোকে বলা হতো একটা তরফ, একটা সরকার, একটা পরগনা, একটা গ্রাম। আর এইগুলোর ওপরে যারা রাজত্ব করত তাদেরকে বলা হয় কি, তরফদার। ঠিক আছে, তরফদার। এবার যখন আমি যেটা বললাম যে এই প্রদেশগুলোর কেমন করে শাসন চলছে সমস্ত জবাব দিয়ে কিন্তু দিতে হতো রাজাকে। যেমন আমাদের হয়, ঠিক আছে, যত আমাদের রাজ্য সরকার আছে প্রত্যেককেই জবাবদিহি কার কাছে করতে হবে, প্রধানমন্ত্রীর কাছে। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী সব কিছু দায়িত্ব গ্রহণ করেন, ঠিক সেরকমই এদেরও কী কী করতে হতো, রাজার কাছে সব দায়িত্ব কী হতো না হতো বলতে হতো। কিন্তু রাজার পক্ষে সবসময় এই মানে এতগুলো প্রদেশের মধ্যে সবসময় সব কিছু জানা বোঝা, এমনকি কোথায় কোনটা লাগবে, অতটা কিন্তু রাজা খুব একটা বেশি কেয়ার করতে পারতো না। তার তো অন্য অনেক কাজ ছিল। ঠিক আছে, রাজার তো অন্য অনেক কাজ ছিল। এবং বাহমনি রাজ্যে বিভিন্ন ধরনের স্বৈরাচারী রাজাদের সংখ্যা, মানে স্বৈরাচারী সুলতানদের সংখ্যাই বেশি ছিল, একজন দুজন বাদে। ঠিক আছে, ওনারা বিলাস ব্যাসনেই বেশি জীবন কাটাতেন, খুব একটা যে রাজ্যে তাদের মন ছিল সেরকম না। অনেকেই অল্প বয়সে যুদ্ধ করতে গিয়েও মারা গিয়েছিলেন। তো সবাই কিন্তু খুব একটা এই প্রদেশের কাজকর্মগুলো এবং তরফদারদের যে তরফদারদের দিকে নজর দেওয়া, প্রদেশের দিকে নজর দেওয়া সবাই কিন্তু ঠিকঠাক করে পারতো না, সব রাজারা কিন্তু পারতো না। তো রাজাদের গাফিলতির জন্য এই প্রদেশগুলিতে যে সমস্ত তরফদাররা ছিল তারা কিন্তু একটা বিদ্রোহ ঘোষণা করতে চাইছিল। মানে এনারাই রাজাকে সরিয়ে এনারা স্বাধীন হতে চেয়েছিলেন এবং এনাদের মধ্যেই কেউ রাজা হতে চেয়েছিলেন। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কি হচ্ছে, রাজা যেহেতু খুব একটা কেয়ার করতে পারছে না প্রত্যেকটা প্রদেশকে, সেই কারণে তরফদাররা নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে এবং সেখানকার জনগণদের একসাথে সংঘবদ্ধ করে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, যাতে তারা স্বাধীন হতে পারে এবং স্বাধীন হয়ে সেই জায়গায় তারা নিজেরা রাজা হতে পারে। ঠিক আছে, সেই কারণে কিন্তু এই রাজা কিনা যাদেরকে তরফদার হিসেবে নিযুক্ত করলো তারাই আবার রাজাকে রাজ সিংহাসন থেকে সরানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। এই কনস্পিরেসিটা চলছিল। ঠিক আছে, এদের মধ্যে বিদ্রোহ জেগে ওঠে। ঠিক আছে, এরপর কী হয়েছিল, এই প্রবলেমটার জন্য মাহমুদ গাওয়ান, একজন অসাধারণ ব্যক্তি, মাহমুদ গাওয়ান, পড়িয়েছি তোমাদের, জেনে নেবে, ভিডিওটা দেখে নেবে, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যকে এই প্রবলেমটা থেকে বাঁচানোর জন্য 4টি প্রদেশে নয় বরঞ্চ 8টি প্রদেশে ভাগ করেছিল। ঠিক আছে, তরফ, সরকার, পরগনা, গ্রাম শুধু নয়, উনি আরও 4টি প্রদেশে ভাগ করেছিলেন, টোটাল 8টা প্রদেশে ভাগ করেছিলেন মাহমুদ গাওয়ান। ঠিক আছে, এবং কিছু অঞ্চলকে কেন্দ্রীয় সরকারের অধীনে এনেছিলেন, যাতে এই সমস্ত তরফদাররা মাথাচাড়া দিয়ে উঠে, মানে যার খাবে তারই ক্ষতি করবে। ঠিক আছে, দুধ কলাতে যে কালসাপ পোষা হয় ঠিক সেরকম টাইপের ব্যাপারটা। ঠিক আছে, তরফদাররা যাতে মাথার উপর বেশি চড়ে না বসে, সেই কারণে এই 8টা রাজ্যের মধ্যে কিছু কিছু মেন অঞ্চলগুলো মাহমুদ গাওয়ান কী করেছিলেন, রাজার অধীনেই রেখেছিলেন, মানে সুলতানের অধীনেই রেখেছিলেন। ঠিক আছে, মেন জায়গাগুলো এই
তরফদারদের হাতে ছাড়েনি, ঠিক আছে। বাকি অন্য অন্য জায়গাগুলো তো আমি বলেই দিলাম যে অনেকটা বড় জায়গা ছিল, সব কিছু রাজার পক্ষে সামলানো সম্ভব না। কিছু কিছু জায়গা যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট ছিল না সেগুলো তিনি তরফদারদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। আর মেন জায়গাটা তিনি রাজা মানে নিজেদের কেন্দ্রীয় সরকারের অধীনে রেখেছিলেন, রাজার ক্ষমতার অধীনেই রেখেছিলেন, সুলতানের ক্ষমতার অধীনেই রেখেছিলেন। ব্যাপারটা একটু ভালো করে বোঝাই। হচ্ছে এই যে ধরো বাহুমনি রাজ্য, এটাকে এই মাহমুদ গাওয়ান 8টা ভাগে ভাগ করলেন। 8টা ভাগে ভাগ করার পর মেন জায়গাগুলো সুলতানের অধীনেই রাখলেন, সুলতানের অধীনে থাকলেন। আর যেগুলো খুব একটা মেন ছিল না, মানে আনইম্পর্টেন্ট, খুব একটা যে ইম্পর্টেন্ট ছিল না, মেন যেগুলো ছিল না সেগুলো তিনি তরফদারদের হাতে দিলেন। তাহলে এবার কি হলো, তরফদাররা বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারলো না, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা কে সলভ করে দিয়েছিলেন বাহুমনি রাজ্যে? প্রথম মাহমুদ গাওয়ান। বোঝা গেছে ব্যাপারটা। এরপর রাজ্যে আর একটা কাজ করেছিলেন, খুবই মানে মানে এই কারণের জন্য মাহমুদ গাওয়ানকে একদম স্যালুট, কত বুদ্ধিধর ছিলেন দেখো। রাজ্যের সকল প্রাপ্য জমি হস্তবুদ্ধ মানে কি, জমি ও রাজস্বের হিসাব সব কিছু কিন্তু মানে জমি আর রাজস্বের হিসাব প্রত্যেকটা তরফদার যাতে সুলতানের কাছে প্রেরণ করে সেই দিকেও তিনি নজর দিয়েছিলেন, ঠিক আছে। যেহেতু অন্যান্য সুলতানরা কিন্তু খুব একটা এই বিষয়গুলোতে নজর দিতে পারেননি, কিন্তু মাহমুদ গাওয়ান সুলতান না হয়েও বাহুমনি রাজ্যের উপর যা কন্ট্রিবিউশন ওনার সেটা মানে অনবদ্য ব্যাপার, ঠিক আছে। মাহমুদ গাওয়ান কী করেছিলেন, প্রত্যেকটা প্রদেশে কোন জমিতে কী কী ফসল ফলছে, কোন জমির কর কীভাবে আদায় করা হয়েছে, চাষিদের উপরে অত্যাচার হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত হিসাব প্রত্যেকটা তরফদারের কাছ থেকে তিনি নিতেন, ঠিক আছে। এবং সেটাকে যে খাতায় লেখা হতো সেই খাতাটাকে বলা হতো হস্তবুদ্ধ। প্রত্যেকটা হিসাবের খাতা, জমি ও রাজস্বের হিসাব, সেই খাতাটাতে সমস্ত জমি রাজস্বের হিসাব লেখা থাকতো। তাহলে কি হতো, তরফদাররা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, বিদ্রোহ ঘোষণা করতে পারবে না, কারণ তাদের একটা কাজেরও চাপ থাকবে, তাই না। তো এই প্রবলেমটা সলভ করেছিল কিন্তু মাহমুদ গাওয়ান। তাহলে প্রাপ্য জমি হস্তবুদ্ধ নামে পরিচিত ছিল। এর হস্তবুদ্ধে কী কী থাকতো, কৃষকদের অধিকার, রাষ্ট্রের প্রাপ্য সেটা লেখা থাকতো, মানে কৃষকদের কোন কোন জমিতে অধিকার আছে এবং সেই সব জমিতে তরফদাররা নিজেদের আধিপত্য বজায় রাখছে কিনা, মানে তরফদাররা কৃষকদের, যেগুলো জানো তোমরা, জমিদাররা কী করতো, জমিদাররা কী করতো, কৃষকদেরকে অত্যাচার করতো, তো এরা আবার অত্যাচার করছে কিনা কৃষকদের ওপর সেইটা লেখা থাকতো। এবং রাজ্যের যে প্রাপ্য জমি সেই সব বিষয়ে লেখা থাকতো হস্তবুদ্ধি একটা জমি জরিপের খাতা, যেখানে রাজস্ব সম্পর্ক মানে কতটা রাজস্ব, কত লাভ লোকসান হয়েছে সেটাও লেখা থাকতো, জমি সম্পর্কেও লেখা থাকতো। কতটা ইম্পর্টেন্ট দেখো, জায়গাটা ভালো করে বুঝে নেবে, তাহলে বলে আর একবার দেখবে ভিডিওটা, কেমন। এরপরে কি সাহিত্য। আচ্ছা, বাহুমনি রাজ্যের প্রত্যেকটা সুলতান কারা কারা সাহিত্যের প্রতি, পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড ছিলেন, ঠিক আছে, এবং তারা কী কী পড়াশোনা করেছিলেন এবং কী কী গ্রন্থ রচনা করেছিলেন তাদের মধ্যে, সেটাই আমাদের এবার জেনে নিতে হবে। তো বাহুমনি রাজ্যের সুলতানরা বেশিরভাগ কিন্তু কম বয়সে মৃত্যুবরণ করেছেন, আবার অনেকে কিন্তু স্বৈরাচারী জীবনযাপন করেছেন, মানে বিলাসবাসনের জীবন কাটিয়েছেন, প্রজাদের উপর অত্যাচার করে কাটিয়েছেন। সবাই কিন্তু খুব বেশি কী বলবো, শিক্ষিত বা পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিল না, কিন্তু 2-3 জন খুব ভালো শাসক ছিলেন। তাদের মধ্যে হচ্ছে তাজউদ্দিন ফিরোজ শাহ চিকিৎসা শাস্ত্র, ধর্মশাস্ত্র প্রভৃতি শাস্ত্র, এমনকি বিভিন্ন ধরনের ভাষা, তামিল, তেলেগু, মারাঠা প্রভৃতি ভাষায় তিনি দক্ষ ছিলেন। এমনকি তাজউদ্দিন ফিরোজ শাহ জ্যোতির্বিদ্যা চর্চার জন্য দৌলতাবাদে একটি মান মন্দির তৈরি করেছিলেন, জ্যোতির্বিদ্যা চর্চার জন্য একটা মান মন্দির মানে স্কুল মতো তৈরি করে দিয়েছিলেন। এই তৈরি করেছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। এছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ করেছিলেন, সেই সময় খুব একটা কিন্তু সবাই বাইবেলের টেস্টামেন্টগুলো খুব একটা সবাই পড়তে পারতো না, ঠিক আছে। কিন্তু এই তাজউদ্দিন ফিরোজ শাহ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট পাঠ করেছিলেন, ঠিক আছে। তাজউদ্দিন ফিরোজ শাহ কী করেছিলেন, তাজউদ্দিন ফিরোজ শাহ প্রথমত বিভিন্ন শাস্ত্র সম্পর্কে, চিকিৎসা শাস্ত্র, ধর্মশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র প্রভৃতি সম্পর্কে জানতেন, বিভিন্ন ধরনের ভাষা সম্পর্কে তার জ্ঞান ছিল, তামিল, তেলেগু, মারাঠা, হিন্দিও তিনি জানতেন, ঠিক আছে, প্রভৃতি ভাষা
জ্যোতিষ সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। জ্যোতির্বিদ্যা চর্চার জন্য তিনি দৌলতাবাদে একটি মানমন্দিরও তৈরি করেছিলেন। এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট কোন বাহমনি সুলতান পড়তে পেরেছিলেন? তিনি হচ্ছেন তাজউদ্দিন ফিরোজ শাহ। এছাড়াও মাহমুদ গাওয়ান, যিনি কিনা সুলতান ছিলেন না, বাহমনি রাজ্যের মন্ত্রী ছিলেন। খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব খেয়ালে রাখবেন। মাহমুদ গাওয়ানও কিন্তু গণিত, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয় খুবই দক্ষ ছিলেন। এছাড়াও মাহমুদ গাওয়ান আরেকটা কাজ করেছিলেন, যেটা আমি এখানে লিখিনি। মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যের ছাত্রদের জন্য বিভিন্ন ধরনের স্কুল, পাঠশালা, ওগুলো তো তৈরি করেছিলেনই, সঙ্গে তাদের জন্য আবাসিক মানে বিভিন্ন হস্টেলের ব্যবস্থা করে দিয়েছিলেন, যেখানে তারা ফ্রিতে লেখাপড়া করতে পারতো, থাকতে পারতো। ঠিক আছে, এটাও কিন্তু মাহমুদ গাওয়ান করেছিলেন। আর মাহমুদ গাওয়ানের লিখিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম খুব ইম্পর্টেন্ট: রিয়াজ উল ইনসার, দিওয়ানি আসার। রিয়াজ উল ইনসার এটা হচ্ছে একটা, আর দিওয়ানি আসার এটা হচ্ছে দুটো। এই দুটো গ্রন্থ কে রচনা করেছিলেন? মাহমুদ গাওয়ান। ঠিক আছে, তাহলে এই হলো বাহমনি রাজ্যের অভ্যন্তরীণ ব্যবস্থাসমূহ। পরের দিন ওই যে বলেছিলাম বাহমনি রাজ্য 4টি প্রদেশে ভাগ হয়েছিল, সেগুলোর নাম এবং সেখানকার রাজাদের সম্পর্কে আমরা জেনে নেবো। তাহলে চ্যাপ্টার শেষ। এমসিকিউ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, আর এমসিকিউতে 40-40 তোমাদেরকে পেতেই হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। ভালো লাগলে একটা